ওকে, আজকের লেকচারটায় আমরা পড়বো এখন যে কিভাবে ক্লাস অবজেক্ট তৈরি হচ্ছে, কনস্ট্রাক্টর কি, ঠিক আছে, কনস্ট্রাক্টরের কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেগুলো সব বুঝবো আজকে। তো আমরা ক্লাস আর অবজেক্ট এই টপিকগুলো তো অলরেডি জেনেছি আগে, রাইট? আজকে আর একটু বিস্তারিত ভাবে আমরা বুঝতে পারবো ক্লাসটা আসলে কি। যেটা আমরা আগেও বলেছি যে ক্লাস ইজ জাস্ট আ ব্লু প্রিন্ট, ঠিক আছে? এটা কি না, একটা ব্লু প্রিন্ট বা প্রোটোটাইপ, এটা টেমপ্লেট যার ওপরে বেস করে কি করছি না, আমরা অবজেক্ট বানাচ্ছি। আর টেমপ্লেট ফর ক্রিয়েটিং অবজেক্টস, তো আমরা মাল্টিপল অবজেক্ট বানাতে পারি একটা ক্লাস থেকে, ঠিক আছে? আর ইট ইজ কল্ড আ অবজেক্ট ফ্যাক্টরি, ইট ইজ কল্ড অ্যান অবজেক্ট ফ্যাক্টরি। কেন অবজেক্ট ফ্যাক্টরি বলছি না, আমরা একাধিক অবজেক্ট বানাতে পারছি, বিকজ ইট প্রোভাইডস আ ব্লু প্রিন্ট অর টেমপ্লেট ফর ক্রিয়েটিং অবজেক্টস, তাই জন্য এটাকে অবজেক্ট ফ্যাক্টরি বলা হয়। ওকে, কি কি থাকে ক্লাসের মধ্যে? কি কি থাকে, আমরা ক্লাস লিখেছি, ক্লাসের মধ্যে ভেরিয়েবলস থাকে আর ফাংশন থাকে, রাইট? ইট কন্টেন্স ভেরিয়েবলস থাকে যেগুলোকে ফিল্ডস বলা হয়। অ্যান্ড আর কি থাকে, এর মধ্যে মেথড থাকে, তাই না? মেথডগুলো, ফাংশনগুলো, যেগুলোকে আমরা ফাংশনস বলি। তাহলে ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট, যেই টেমপ্লেটটার উপরে বেস করে আমরা মাল্টিপল অবজেক্ট বানাতে পারছি। ধরো একটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, আগের লেকচারে বুঝিয়েছি, এটা আবার বলছি। ধরো তোমার কাছে একটা শোলা দিয়ে মডেল বানানো আছে, শোলা দিয়ে বিল্ডিং ব্লক, রাস্তাটা কিভাবে হবে, এখানটা লন হবে, এখানে সুইমিং পুল হবে, এখানে জিম হবে, এখানে ক্যাফে হবে। ধরো একটা ছোটোখাটো একটা টাউনশিপের প্রজেক্ট, ঠিক আছে? সেই টাউনশিপে কোনখানে কোন জায়গায় কি লোকেট হবে সেইটা একটা থার্মোকলের একটা ডিজাইনে আমরা বানিয়ে দেখাচ্ছি। ধরো ফার্স্টে ওটা দেখালাম ইনভেস্টার এবং যত রকমের বিল্ডার, গভর্নমেন্ট অথরিটিস আছে তাদের দেখালাম, প্রপোজ করছি যে এইভাবে আমাদের টাউনশিপটা আমি ডিজাইন করতে চাই, আমি সাপোজ আর্কিটেক্ট, ঠিক আছে? তো এবার ওইটার উপরে বেস করে তো রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিটা তৈরি হবে, মানে রিয়েল ওয়ার্ল্ডের বিল্ডিংসগুলো, রাস্তাটা, সুইমিং পুল, জিম, ক্যাফে, এগুলো সব তো ক্রিয়েট হচ্ছে বেসড অন দ্যাট প্রোটোটাইপ, দ্যাট টেমপ্লেট, রাইট? তো ওইটা হচ্ছে আমাদের ক্লাসটা। তো জাভাতেও কি হচ্ছে না, আমাদের এই যে ক্লাস লিখছি আমরা, দ্যাট ইজ দ্য টেমপ্লেট। ওটার উপরে বেস করে আমরা নিউ অপারেটরের মাধ্যমে, নিউ কিওয়ার্ডটাকে ইউজ করে আমরা মাল্টিপল অবজেক্টস বানাতে পারি অফ আ পার্টিকুলার ক্লাস। এটাই হচ্ছে মূল কনসেপ্টটা, বোঝা গেল? আচ্ছা, একটা ক্লাসের মধ্যে কি কি থাকে? ডেটা মেম্বার্স থাকে আর ফাংশন থাকে। একটা এক্সাম্পল, আমি ধরো একটা ক্লাস লিখলাম, ক্লাস স্টুডেন্ট। এই স্টুডেন্ট ক্লাসটার মধ্যে কি কি থাকতে পারে? ধরো ফার্স্ট আমি একটা আইডি নিলাম, যেটা স্টুডেন্টের আইডিটা স্টোর করবে, আর একটা স্ট্রিং নেম, স্টুডেন্টের নামটা। স্ট্রিংয়ের এসটা ক্যাপিটাল হয়, স্ট্রিং মানে হচ্ছে ক্যারেক্টারের সমষ্টি স্টোর করা যাবে। আর একটা ফাংশন, তাহলে আমার ডেটা মেম্বার্স অ্যান্ড মানে এটা হচ্ছে ফিল্ডস, এগুলো হচ্ছে ফিল্ডস, আইডি আর নেমটা ফিল্ড, আর ডিসপ্লে হচ্ছে ফাংশন বা মেথড, যেটার কাজ হচ্ছে জাস্ট টু প্রিন্ট যে আমার আইডি হচ্ছে এটা প্লাস নেম। আইডি আর নেমটা পাশাপাশি স্পেস দিয়ে, একটা স্পেস ছেড়ে আমরা এখানে প্রিন্ট করলাম। ধরো এটাই আমাদের বেসিক বিল্ডিং ব্লক, বেসিক ক্লাস হচ্ছে এইটাই, ঠিক আছে? এর উপরে বেস করে আমরা অবজেক্ট বানাবো। তার আগে আমরা বুঝি যে অবজেক্ট কি। ঠিক, অবজেক্ট হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিগুলো। অবজেক্টকে কিভাবে ডিফাইন করতে পারবো জাভাতে? অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস। অ্যান অবজেক্ট is an instance of a class, is an instance of a class। ক্লাসটার রিয়েল ইনস্ট্যান্সটা, ঠিক আছে? এটা কি করেন? ইট রিপ্রেজেন্টস রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস, যেটা আমি বলছিলাম, এটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিকে রিপ্রেজেন্ট করে। ইট রিপ্রেজেন্টস রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস। ক্লিয়ার? আর এর মধ্যে কি কি থাকে? ক্লাসের মধ্যে কি কি জিনিস থাকে না, ইট হ্যাজ স্টেট অ্যান্ড বিহেভিয়ার, যেটা আমরা আগেও পড়েছি, স্টেট আর বিহেভিয়ার, এই দুটো দুটো হচ্ছে আমার কম্পোনেন্ট অফ আ ক্লাস, অফ আ অবজেক্ট, স্টেট অ্যান্ড বিহেভিয়ার। আর ওর নাম তো আছেই, আইডেন্টিটি আছে, আইডেন্টিটি অর্থাৎ ওর নামটা, আইডেন্টিটি, স্টেট আর বিহেভিয়ার। স্টেটটা কি দিয়ে ডিফাইন্ড হয়? উইথ দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেগুলো আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে সেইগুলো দিয়ে আমার স্টেটটা ডিফাইন হয়, উইথ ইনস্ট্যান্স ভেরিয়েবলস। আর বিহেভিয়ারটা কি দিয়ে ডিফাইন্ড হচ্ছে না, উইথ মেথডস। আর আইডেন্টিটিটা কি দিয়ে ডিফাইন্ড হচ্ছে? ডিফাইন্ড বাই দ্য মেমোরি লোকেশন।
ঠিক আছে, কোনো একটা মেমোরিতে তো স্টোর হবে ওই পার্টিকুলার অবজেক্টটা, তো সেই মেমোরি লোকেশনটা হচ্ছে ওই আইডেন্টিটিটার পিছনের ডেফিনেশন। স্টেটটা কী দিয়ে ডিফাইন্ড হচ্ছে না, ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে দিয়ে। মানে যদি আমরা এই স্টুডেন্ট ক্লাসটার থেকে অবজেক্ট বানাই, তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের স্টেট, ডেটা মেম্বার্সগুলো, ভেরিয়েবলসগুলো, ইনস্ট্যান্স ভেরিয়েবলসগুলো, আর এইটা হচ্ছে আমাদের বিহেভিয়ার। যদি আমরা অবজেক্ট বানাই, স্টুডেন্ট টাইপের অবজেক্ট বানাতে গেলে কি করতে হবে না, স্টুডেন্ট এস ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট করবো, তাই না? নিউ স্টুডেন্ট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করছি। তো এই এসটা যেটা তৈরি হলো কম্পিউটারের মেমোরিতে, এস হচ্ছে ওর আইডেন্টিটিটা, কি কি ফিল্ডস আছে, আইডি আছে, নেম, এটা হচ্ছে স্টেট, আর বিহেভিয়ার হচ্ছে ডিসপ্লে বলে একটা ফাংশন আছে ওর উপরে, ওর কাছে। এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। এরকম মাল্টিপল অবজেক্ট বানাতে পারি, S1 S2 S3 করে এরকম হান্ড্রেডস অফ অবজেক্ট বানাতে পারি। দ্যাট ইজ ওয়াই ক্লাস ইজ কল্ড দ্য অবজেক্ট ফ্যাক্টরি। বোঝা গেল? তাহলে অবজেক্ট হচ্ছে ইজ অ্যান ইনস্ট্যান্স অফ আ ক্লাস, ইট রিপ্রেজেন্টস দ্য রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস। আর দুটো কম্পোনেন্ট আছে, এটা স্টেট অ্যান্ড বিহেভিয়ার। স্টেটটা কি দিয়ে ডিফাইন্ড হয়, ইট ইজ ডিফাইন্ড বাই দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবলস, আর বিহেভিয়ার ইজ ডিফাইন্ড বাই দ্য মেথডস। ক্লিয়ার? কিভাবে ক্রিয়েট করছি না, নিউ কিওয়ার্ড দিয়ে ব্যবহার করছি। তাহলে নিউ কিওয়ার্ডটার কাজ হচ্ছে কি, টু ক্রিয়েট নিউ অবজেক্ট। নিউ কিওয়ার্ড কিভাবে কিসের জন্য ব্যবহার করা হয়, টু ক্রিয়েট নিউ অবজেক্ট অফ আ ক্লাস অফ আ ডেটা টাইপ, টু ক্রিয়েট আ নিউ অবজেক্ট অফ আ কম্পোজিট ডেটা টাইপ। মোর ফান্ডামেন্টাল টার্ম ইউজ করতে গেলে কম্পোজিট, SITE, কম্পোজিট ডেটা টাইপের মানে অর্থাৎ যে কম্পোজিট ডেটা টাইপগুলো আছে, আমাদের স্ট্রিং আছে, অ্যারে আছে, যে কোনো ক্লাস আছে, সেগুলোকে সব অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন করতে গেলে আমাদের নিউ কিওয়ার্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার এই যে আমরা নিউ দিয়ে লিখছি না, যে ধর আমি এখানে লিখলাম স্টুডেন্ট S1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, এই যে কথাটা লিখছি, এইটা লেখার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে কম্পিউটারের মেমোরিতে কি কি কাজ হচ্ছে, JVM কি কি করছে সেটা আমরা দেখব। তাহলে ইন ব্যাকগ্রাউন্ড কি কি হচ্ছে JVM এর মাধ্যমে, JVM কি কি কাজ করে সেটা আমরা বুঝি। JVM ফার্স্টে কি করছে না, নিউ কিওয়ার্ডটা পেলেই ফার্স্ট হচ্ছে মেমোরি অ্যালোকেশন করবে। ঠিক আছে, মেমোরি অ্যালোকেট করছে। কিসে অ্যালোকেট করছে না, মেমোরি অ্যালোকেট করছে S1 বলে ভেরিয়েবলটার উপরে মেমোরি অ্যালোকেট করছে। নিউ কিওয়ার্ডটা কি করছে না, নিউ কিওয়ার্ডটা আফটার মেমোরি অ্যালোকেশন কি করছে, মেমোরি অ্যালোকেশন কি করলো না, JVM করলো। তারপরে নিউ কিওয়ার্ড কি করছে না, নিউ কিওয়ার্ড রিটার্নস করছে, রিটার্নস রেফারেন্স টু দ্যাট মেমোরি লোকেশন, রেফারেন্সটা রিটার্ন করে দিচ্ছে, রেফারেন্স টু দ্যাট মেমোরি লোকেশন, ক্রিয়েটিং দ্যাট অবজেক্ট, অবজেক্টটাকে ক্রিয়েট করে ওর মেমোরি রেফারেন্সটাকে রিটার্ন করছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে না, নিউ কিওয়ার্ড যেটা ক্রিয়েট করে দিল সেটা কোথায় অ্যাসাইন হচ্ছে, অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়ালস টুর মাধ্যমে S1 এর ভেতরে স্টোর হচ্ছে, রাইট? তারপরে স্টেপটা হচ্ছে রেফারেন্স, যে ভেরিয়েবলটা হলো রেফারেন্স মানে অবজেক্ট ভেরিয়েবল, ইজ স্টোরড, রেফারেন্স অবজেক্ট ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল, sorry, reference is stored in the variable S1, reference is stored in variable S1, S1 বলে ভেরিয়েবলটার মধ্যে রেফারেন্সটা স্টোর হয়ে গেল। ঠিক আছে, দিয়ে কনস্ট্রাক্টর কল হয়, কনস্ট্রাক্টর ইজ কল্ড। এই কনস্ট্রাক্টরটা কি সেটা আমরা এরপরেই বুঝবো যে হোয়াট ইজ আ কনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডে কি কি হচ্ছে, S1 ইকুয়ালস টু নিউ S1 লেখা, নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট S1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডে এগুলো হচ্ছে। JVM মেমোরি অ্যালোকেট করছে, নিউ অপারেটর ওই মেমোরি অ্যালোকেটেড রেফারেন্সটাকে অবজেক্টটাকে ফেরত দিচ্ছে এবং সেটা স্টোর হচ্ছে কোথায়, S1 এর মধ্যে। এবং তারই সাথে নিউ অপারেটর কি করছে না, এই কনস্ট্রাক্টরকে কল করছে, আমাদের কনস্ট্রাক্টর কল হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ আ কনস্ট্রাক্টর, আমরা কনস্ট্রাক্টর কি সেটা বুঝবো এবার। হোয়াট ইজ আ কনস্ট্রাক্টর, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল মেথড, একটা ক্লাসের কনস্ট্রাক্টরকে বলতে পারো ইট ইজ আ স্পেশাল মেথড, ইট ইজ আ স্পেশাল মেথড। কেমন স্পেশাল, কি কাজ করে এমন যেটা এত স্পেশাল বলছি আমরা, ইট ইজ আ স্পেশাল মেথড দ্যাট কখন রান করে না, যখন when an object is created, যখন একটা অবজেক্ট ক্রিয়েশন হয়,
তখন আমাদের কনস্ট্রাক্টর কল হয়। তাহলে ইট ইজ আ স্পেশাল মেথড দ্যাট রানস ওয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড। যখন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় তখনই কনস্ট্রাক্টর কল হচ্ছে। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেগুলো আমরা একটুখানি দেখে নিই। আচ্ছা, কনস্ট্রাক্টর যখন লিখতে হয় তখন এই কনস্ট্রাক্টর মেথডটা, এই স্পেশাল মেথডটার সেম নেম হয়, সেম নেম অ্যাজ দ্যাট অফ ক্লাস নেম। ক্লাসের নাম যা হয় এই মেথডটারও সেম নাম হয়। ঠিক আছে, এটা ফার্স্ট কি পয়েন্ট। তারপরে হচ্ছে এই মেথডটার কোনো রিটার্ন টাইপ নাই, নো রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ ইজ নাথিং। নট ইভেন ভয়েড, ভয়েডও ব্যবহার করা যাবে না, নট ইভেন ভয়েড, ভয়েড কথাটাও ব্যবহার করা যাবে না, কোনো রিটার্ন টাইপ হবে না। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে এটা অটোমেটিক্যালি এক্সিকিউট করে। কখন অটোমেটিক্যালি চলে? এটাকে আমাকে এক্সপ্লিসিটলি কল করতে হয় না, এটা অটোমেটিক্যালি এক্সিকিউটেড যখন when object is created with new operator, অবজেক্ট ইজ ক্রিয়েটেড, যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করছি নিউ অপারেটরের মাধ্যমে, নিউ কিওয়ার্ডের মাধ্যমে, তখনই অটোমেটিক্যালি ইন ব্যাকগ্রাউন্ড আমাদের কনস্ট্রাক্টর ইনভোক হয়ে যায়, কল হয়ে যায়। ঠিক আছে, কনস্ট্রাক্টরের মেন পারপাস হচ্ছে ইউজ টু ইনিশিয়ালাইজ ডেটা মেম্বার্স, ইনিশিয়ালাইজ ডেটা মেম্বার্স। যে ডেটা মেম্বার্সগুলো আছে, ভেরিয়েবলসগুলো আছে, তাদেরকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে কনস্ট্রাক্টরের কাজ, রেসপন্সিবিলিটি। কনস্ট্রাক্টরের দুটো কাজ হলো, একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনকে স্টার্ট করে দেওয়া অ্যান্ড আমাদের ডেটা মেম্বার্সকে ইনিশিয়ালাইজ করা। ওকে, এইটা হচ্ছে আমাদের স্পেশাল মেথডটা, যেটা হচ্ছে কনস্ট্রাক্টর। এবার প্রশ্নটা হচ্ছে কনস্ট্রাক্টর লিখবো কি করে? স্যার এটা তো বুঝলাম ওটা একটা স্পেশাল মেথড, এটা বুঝলাম ওর সেম নাম হয় ক্লাসের নামের সাথে, কোনো রিটার্ন টাইপ হবে না। এই দুটো জিনিসকে মেনে নিয়ে আমি সিনট্যাক্স লিখবো কিভাবে কাজ করে। ঠিক আছে, আর দেখবো যে কিভাবে অটোমেটিক্যালি এক্সিকিউট করছে, কিভাবে ইনিশিয়ালাইজ করছে, ওইগুলো বুঝতে হবে। এবার হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। ধর আমি একটা ওই ক্লাস স্টুডেন্টটাকে লিখছি, দেখ ক্লাস স্টুডেন্ট, আমার এখানে কি হলো না, একটা ইন্ট আইডি, ফার্স্ট ডেটা মেম্বার, আর একটা আছে আমার স্ট্রিং নেম, এসটা ক্যাপিটাল, স্ট্রিং নেম, দুটো ডেটা মেম্বার আছে। আমি একটা কনস্ট্রাক্টর লিখছি, দেখ কনস্ট্রাক্টর স্টুডেন্ট, স্টুডেন্ট লিখলাম। ঠিক আছে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কিছু লিখলাম না। ঠিক আছে, স্টুডেন্ট কিওয়ার্ডটা কি করছে না, আইডির মধ্যে 0 স্টোর করছে আর নেমের মধ্যে ব্ল্যাঙ্ক স্টোর করে দিচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এর জায়গায় আমি অন্য কিছু দিতে পারতাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যখন আমরা এই অবজেক্ট, এই ক্লাসটার উপর একটা অবজেক্ট বানাবো, তখন আমরা কি লিখবো না, স্টুডেন্ট s1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। এই যখনই আমরা নিউ স্টুডেন্ট লিখছি না, তখন অটোমেটিক্যালি এই পার্টটা রেফার্স টু দ্য কনস্ট্রাক্টর। তার মানে ইন্টারনালি কি কল হয়ে যাচ্ছে না, কনস্ট্রাক্টরটা কল হয়ে যাচ্ছে। দিয়ে আমাদের যে s1 অবজেক্টটা আছে, সেই s1 অবজেক্টের মধ্যে আইডিকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে উইথ 0 আর নেমকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে উইথ ব্ল্যাঙ্ক। বোঝা গেল? তাহলে অবজেক্ট ক্রিয়েশনকে স্টার্ট করছে কনস্ট্রাক্টর, কি করছে না, কনস্ট্রাক্টর ফার্স্ট হচ্ছে ইনভোকস দ্য অবজেক্ট ক্রিয়েশন প্রসেস, ইনভোক করে দেয়, ইনভোকস মানে স্টার্ট করে দেওয়া, ইনভোকস দ্য অবজেক্ট ক্রিয়েশন প্রসেস, অবজেক্ট ক্রিয়েশনকে স্টার্ট করে দেয়। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ইনিশিয়ালাইজেস দ্য ডেটা মেম্বার, ইনিশিয়ালাইজেস দ্য ডেটা মেম্বার্স, ইনিশিয়ালাইজ করে দেয় ডেটা মেম্বার্সদের। ঠিক আছে, এবার সবসময় তো আমরা কনস্ট্রাক্টর লিখছি তা নয়, আগের কিছু ক্লাসের এক্সাম্পল দেখেছিলাম যেখানে আমরা কনস্ট্রাক্টর এই স্পেশাল মেথডটাকে ইউজ করিনি। আচ্ছা, কিপ আ নোট দ্যাট ক্লাসের এই মেথডটার আগে আমরা কোনো পাবলিক, স্ট্যাটিক, ভয়েড কিচ্ছু ইউজ করিনি, রাইট? ভয়েড বা ইন্ট কোনো কিচ্ছু রিটার্ন টাইপ ব্যবহার হবে না, পাবলিকও না দিলেও কাজ করে যাবে, ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে কাজ করে যাবে। ওকে, তো এটা বুঝতে পারছি যে স্পেশাল মেথড যার সেম নাম অ্যাজ দ্যাট অফ দ্য ক্লাস নেম হয়, আর কোনো রিটার্ন টাইপ হয় না, ক্যান হ্যাভ প্যারামিটার্স or cannot have parameters, ডিপেন্ড করছে বেসড অন ইউর ইউজ কেস। আর এর মেন কাজ হচ্ছে টু ইনিশিয়ালাইজ উইথ সাম ভ্যালু ইনসাইড দ্য ডেটা মেম্বার্স, ডেটা মেম্বার্সকে ইনিশিয়ালাইজ করতে হেল্প করে। এবার প্রশ্নটায় ফিরে আসছি যে যদি আমি ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর না লিখি তাহলে কি অবজেক্ট ক্রিয়েশন হবে না? না, হবে। কারণ জাভা কম্পাইলার অটোমেটিক্যালি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্ট করে দেয়। তো সেখান থেকে আমি আসছি এবার টাইপস অফ কনস্ট্রাক্টরে। এই টাইপস অফ কনস্ট্রাক্টরের মধ্যেই ডিফল্ট কনস্ট্রাক্টরটা প্রথমে পড়ে নেব, যে
যদি আমি ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টর না লিখি তাহলে কি হচ্ছে? ফার্স্ট হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর কি জিনিস? বলছে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট করা হয়। কে ক্রিয়েট করে? ক্রিয়েটেড অটোমেটিক্যালি if no constructor is written। ইউজার যদি, প্রোগ্রামার যদি কোনো কনস্ট্রাক্টর নিজে এক্সপ্লিসিটলি না লিখে দেয় তখন অটোমেটিক্যালি এই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়ে যায়। কেমন দেখতে হয়? যদি আমি ওই ক্লাস স্টুডেন্টের এক্সাম্পল নিই, ক্লাস স্টুডেন্টের কাজ হচ্ছে আমার ডেটা মেম্বারসগুলোকে ডিফল্ট ভ্যালু দিয়ে সেট করে দেওয়া, ওইটাই আমাদের এক্সাম্পল। মানে এরকম আমি স্টুডেন্ট এরকম লিখে যদি কার্লি ওপেন কার্লি ক্লোজ করে দিই, এখানে আমার ইন্ট আইডি আছে আর স্ট্রিং নেম, দুটো ডেটা টাইপ আছে। তো ডিফল্ট কনস্ট্রাক্টর কেমন দেখতে হবে? এরকম, উইথাউট এনি প্যারামিটার, উইথাউট এনিথিং, জাস্ট ও অবজেক্ট ক্রিয়েশনকে স্টার্ট করে দেয়। ঠিক আছে, এইটাকে আমায় লিখতে হয়নি, এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট কম্পাইলার অ্যাটাচ করে দেয়। বাই ডিফল্ট কম্পাইলার অ্যাটাচেস দিস। ঠিক আছে, এটাকে বলছে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর। বোঝা গেল? ক্লিয়ার? ডিফল্ট কনস্ট্রাক্টরের পরে এবার আসবো আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ধরে নাও ইউজার কনস্ট্রাক্টর বানিয়েছে, বাট ও চায় কিছু ডিজায়ার্ড ভ্যালু আছে, ওইগুলো দিয়েই আমার ওই ডেটা মেম্বারসগুলো ইনিশিয়ালাইজ হতে। অর্থাৎ আমার যে ক্লাসটা আছে, আমি চাই যে যখন আমি অবজেক্ট বানাবো, এই ক্লাস স্টুডেন্টের ধর আমি ক্লাস বানাচ্ছি একটা, ক্লাস স্টুডেন্ট, আমার এখানে ইন্ট আইডি আছে আর এখানে স্ট্রিং নাম আছে, ঠিক আছে, নেমটা। ঠিক আছে, আমি চাই যে এই আইডিয়া নেমটাকে আমি ডিউরিং অবজেক্ট ক্রিয়েশনই সেট করে দেবো কিছু একটা ভ্যালু দিয়ে। তো তার জন্য আমি কি করছি না, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বানাচ্ছি। আমি স্টুডেন্ট, এখানে আমি লিখলাম ইন্ট আইডি আর স্ট্রিং নেম। এখানে আমি আলাদা ভেরিয়েবল নেমসও ব্যবহার করতে পারতাম, ঠিক আছে, আইডির জায়গায় আই লিখতে পারতাম, নেমের জায়গায় এনও লিখতে পারতাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট দে আর দ্য লোকাল ভেরিয়েবল। এই আইডি আর এই নেমটা হচ্ছে লোকাল। কার লোকাল? না এই ফাংশনটার ভেরিয়েবল, এই স্পেশাল ফাংশন অর্থাৎ এই কনস্ট্রাক্টরটার ভেরিয়েবলস ওগুলো। আর এই আইডি আর এই নেমটা কিন্তু ইউনিক, দে আর দ্য প্রপার্টিজ, দে আর দ্য ডেটা মেম্বার্স অফ স্টুডেন্ট অবজেক্ট, অবজেক্টের প্রপার্টি ওটা। বোঝা গেল? তাহলে আমার কাজ হচ্ছে এই আইডিটার ভেতরে, মানে বাইরের যে আইডিটা আছে ওর মধ্যে এই লোকাল ভেরিয়েবল আইডিটাকে স্টোর করা, আর বাইরের যে নেম আছে সেটা এই লোকাল ভেরিয়েবলটাতে স্টোর করা। ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হলো কম্পাইলার এবার কনফিউজ হয়ে যাবে, কোন এটা কোন আইডি, এটা কোন আইডি, এটা লোকাল ভেরিয়েবলটা না এটা ডেটা মেম্বারটা, এটা লোকাল ভেরিয়েবল না ডেটা মেম্বার, কোনটা কি কম্পাইলার বুঝতে পারবে না। তো সেটাকে বোঝানোর জন্য আমাদের জাভাতে একটা কিওয়ার্ড আছে, সেটার নাম হচ্ছে দিস কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি করে না, হেল্পস আস টু রেফার টু দ্য কারেন্ট অবজেক্ট। কারেন্ট যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে পয়েন্ট করে দেয়। আমাদের ওপরের এগুলো তো অবজেক্টের ভেরিয়েবল, রাইট, এগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো আমাদের এই কারেন্ট ইনস্ট্যান্সের যদি ওরা ভেরিয়েবল হয়, তাহলে দিসের অপারেটরটাকে, এই দিস কিওয়ার্ডটাকে ব্যবহার করে নিয়ে আমরা ওইটাকে ইজিলি লিখে দিতে পারবো। অর্থাৎ যদি আমি এটাকে আইডি না লিখে দিস ডট আইডি লিখি তাহলে বলবে এই আইডিটা। তাহলে এখানে যদি আমি দিস ডট আইডি লিখি, এটা মানে হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলের আইডিটা। এখানে যদি আমি দিস ডট নেম লিখি, তার মানে হচ্ছে অবজেক্টের ভেরিয়েবলওয়ালা এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের যে নেম ভেরিয়েবল সেটাকে পয়েন্ট করে, সেটাকে আমি বলতে চাইছি। কম্পাইলার তাহলে আর কনফিউজ হবে না। ঠিক আছে, প্যারামিটার যেটা পাঠালে সেটা ডান দিকে থাকছে, সেটা লোকাল ভেরিয়েবলগুলো বসে যাচ্ছে, কম্পাইলার অটোমেটিক্যালি ওটাকে কোরিলেট করে ফেলতে পারবে। আর এই বাঁদিকে যখন আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল লিখছি তখন আমরা দিস ডট আইডি দিস ডট নেম লিখছি। এটা কখন করি আমরা? যখন আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যান্ড লোকাল ভেরিয়েবল হ্যাভ সেম নাম, সেম আইডেন্টিটি আছে, রাইট, সেম যদি নাম দিয়ে তৈরি করি তখন আমরা ইন অর্ডার টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য লোকাল ভেরিয়েবল অ্যান্ড দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল আমরা দিস কিওয়ার্ডটা ব্যবহার করছি। আর যেহেতু এইখানে আমাদের প্যারামিটারটার, আমাদের কনস্ট্রাক্টরে প্যারামিটার আছে, এটাকে বলছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। আমরা এখানে প্যারামিটার পাঠাচ্ছি, তাই তো, তাই জন্য এটাকে বলছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কখন ইউজ করছি না? ইউজড ওয়েন, যখন আমরা চাই উই ওয়ান্ট টু ইনিশিয়ালাইজ, আমরা চাই ইনিশিয়ালাইজ করতে, ইনিশিয়ালাইজ প্রপার্টিজ, মানে ডেটা মেম্বারসগুলোকে বা ইনস্ট্যান্স ভেরিয়েবলস হচ্ছে টার্ম, অনেক মানে বহু টার্মে আমরা এটাকে ডিফাইন করতে পারি, ইনস্ট্যান্স ভেরিয়েবল, ডেটা মেম্বার, ফিল্ড, স্টেট। ঠিক আছে, টু
টু ইনিশিয়ালাইজ প্রপার্টিজ অর ইনস্ট্যান্স ভেরিয়েবলস উইথ ভ্যালুস, উইথ ডিজায়ার্ড ভ্যালুস। ইউজার যে ভ্যালুটা চাইছে সেই ভ্যালু দিয়ে যাতে ইনিশিয়ালাইজ করতে পারে ডিউরিং অবজেক্ট ক্রিয়েশন, তার জন্য আমার এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা ব্যবহার করা হয়। এবার এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাকে ব্যবহার করে আমরা কিভাবে অবজেক্ট বানাবো, দেখ আমরা নিউ অপারেটর দিয়ে অবজেক্ট বানাবো। তো আমরা এখানে দেখ ওপরের এই কনস্ট্রাক্টরটাকে কিভাবে ইউজ করছি। আমরা এখানে এইভাবে লিখবো স্টুডেন্ট s1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, প্যারামিটারটা এখানেই পাস করে দেবো। ধর আমি লিখলাম আইডি হচ্ছে 5 আর নাম হচ্ছে অরুণ। তাহলে কি হচ্ছে, এই লাইনটার পরে কি হবে না, ইউজার যে সেট করলো ডেটাটাকে সেই অনুযায়ী s1 বলে একটা কম্পিউটারের মেমোরিতে একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। সেই অবজেক্টের আইডেন্টিটি নামটা হচ্ছে s1, কি কি স্টেট ভেরিয়েবল আছে, আইডি আছে আর নেম আছে। যখন এগুলো হচ্ছে দিস ডট আইডি, দিস ডট নেম। যখন আমরা এই পার্টটা এক্সিকিউট করছি তখন কোনটা কল হয়ে যাচ্ছে, আমাদের এরকম টাইপের কনস্ট্রাক্টর আছে নাকি কম্পাইলার চেক করছে, দিয়ে দেখছে হ্যাঁ একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে, তাহলে ওইটা ইনভোক হয়ে গেল। ওটা ইনভোক করে দিলে কি হয়ে গেল, অবজেক্ট ক্রিয়েশন করে দেওয়ার পর আমার ওই ডেটা মেম্বারসগুলো ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। আইডিটা 5, এটা হচ্ছে আমার আইডিটা, আর এইটা হচ্ছে আমার নেমটা, অটোমেটিক কোরিলেট করে ফেললো ফার্স্ট প্যারামিটার সেকেন্ড প্যারামিটারে। তাহলে আইডির ভেতরে 5 চলে যাবে আর অরুণের এই নেমের ভেতরে অরুণ চলে গেল। ঠিক আছে, তাহলে যখন আমি অবজেক্টটা ডিক্লেয়ার করলাম, ইনিশিয়ালাইজ করে তৈরি করলাম, কম্পিউটারের মেমোরিতে পিছনে ব্যাকগ্রাউন্ডে এগুলো হয়ে গেল। s1 বলে একটা মেমোরি অ্যালোকেশন করে s1 নাম দিয়ে একটা অবজেক্ট বানানো হয়েছে। s1 ইজ আ টাইপ অফ স্টুডেন্ট ক্লাস, এবং তার যে ডেটা মেম্বারগুলো আছে আইডির মধ্যে 5 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে গেল, নেমের মধ্যে অরুণ দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে গেল। বোঝা গেল? তাহলে ইন ব্যাকগ্রাউন্ড এইগুলো হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর when we want to initialize properties with desired values। ঠিক আছে, এবার আমার প্রোগ্রামের ভেতরে মাল্টিপল কনস্ট্রাক্টর হতে পারে। তো তখন যদি মাল্টিপল কনস্ট্রাক্টর হয় তখন ওইটা বলে দিচ্ছি আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং। যেমন আমরা ফাংশন ওভারলোডিং বুঝেছিলাম, ফাংশন ওভারলোডিং কখন হচ্ছে, যখন আমার একাধিক ফাংশন আছে উইথ সেম নেম বাট ডিফারেন্ট আইডেন্টিটি, লাইক ওটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম কনসেপ্টটা কি বলে, পলিমরফিজমের এক্সাম্পলই হচ্ছে মেথড ওভারলোডিং অ্যান্ড কনস্ট্রাক্টর ওভারলোডিং। পলিমরফিজম কি বলে, পলি মানে হচ্ছে মেনি, মরফস কথাটা মানে হচ্ছে ফর্মস, মেনি ফর্মস বাট সেম আইডেন্টিটি। সেম নাম দিয়ে যদি মাল্টিপল ফাংশনস থাকে তাহলে সেটাকে বলা হয় মেথড ওভারলোডিং। এবার কনস্ট্রাক্টর একটা স্পেশাল টাইপ অফ মেথড, তাহলে মাল্টিপল কনস্ট্রাক্টর যদি একটা ক্লাসের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। when we have multiple constructor, multiple যদি কনস্ট্রাক্টর হয়, multiple constructors in a class with different parameter list, different parameter list দিয়ে যদি আমাদের কনস্ট্রাক্টর তৈরি হয় করি আমরা, তো সেটাকে বলছি আমরা ইট ইজ কল্ড কনস্ট্রাক্টর ওভারলোডিং। এটাকে কনস্ট্রাক্টর ওভারলোডিং বলে। বোঝা গেল? তাহলে একাধিক কনস্ট্রাক্টর আছে এবং সেই কনস্ট্রাক্টরগুলো আমরা ডিফারেন্ট প্যারামিটার লিস্ট দিয়ে বানাতে পারি, সেটাকে বলছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। মাল্টিপল কনস্ট্রাক্টরস ইন আ ক্লাস উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট ইজ কল্ড কনস্ট্রাক্টর ওভারলোডিং। ফর এক্সাম্পল ধর একটা আমি ক্লাস, একটা অন্য ক্লাস দিয়ে বোঝাচ্ছি, ধর ক্লাস বক্স বলে একটা ক্লাস আছে। ঠিক আছে, বক্স ক্লাসের মধ্যে আমি মাল্টিপল প্যারামিটার করতে পারবো। ঠিক আছে, যেমন আমার একটা কনস্ট্রাক্টর থাকতে পারে, ধর আমার একটা কনস্ট্রাক্টর আছে ফর আ ক্লাস বক্স, বক্স বলে একটা ক্লাস বানাচ্ছি। ঠিক আছে, বক্সের মধ্যে ধর আমার কাছে একটা ডেটা আছে, সেটা হচ্ছে এ, একটা ভেরিয়েবল আছে, আর একটা আমার ফ্লোট বলে একটা ভেরিয়েবল আছে বি। ঠিক আছে, আমি প্রথম কনস্ট্রাক্টর বানাচ্ছি, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর, কিছু নেই। ঠিক আছে, নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, কিছু নেই, জাস্ট ব্ল্যাঙ্ক। আর একটা কনস্ট্রাক্টর আছে বক্স বলে একটা মেথড বানাচ্ছি, যে একটা ইন্টিজার এ প্যারামিটার নিচ্ছে, আর এটা আমাদের যে এ ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আছে দিস ডট এ, দিস কিওয়ার্ডটা কি করছে, রেফার্স টু দ্য কারেন্ট অবজেক্ট দিস ডট এ ইকুয়ালস টু এ, এটা ইনিশিয়ালাইজ করতে হেল্প করলো। তাহলে একটা সিঙ্গেল প্যারামিটার বলা একটা কনস্ট্রাক্টর। এবার আমার কাছে আর একটা কনস্ট্রাক্টর থাকতে পারে যেখানে আমরা দুটো প্যারামিটারই পাস করছি, ইন্ট এ আর ফ্লোট বি। মানে আমি
ফ্লোট ডেটা টাইপের ভেরিয়েবলটাকেও আমি ইনিশিয়ালাইজ করতে চাই এবং ইন্টিজারটাকেও চাই, তাহলে এখানে ধর আমি কোড লিখেছি দিস ডট এ ইকুয়ালস টু এ আর দিস ডট বি ইকুয়ালস টু বি। তো এইটা আমাদের হচ্ছে একটা কনস্ট্রাক্টর ওভারলোডিং এর এক্সাম্পল। উই হ্যাভ মাল্টিপল কনস্ট্রাক্টর, রাইট? একটা, দুটো, তিনটে কনস্ট্রাক্টর আছে। তো ভ্যারাইটি অফ কনস্ট্রাক্টরস যদি থাকে উইথ ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার লিস্ট অর্থাৎ এই প্যারামিটারের বক্সটা, এইটা, এই পার্টগুলো আলাদা, তাই না? তো ডিফারেন্ট প্যারামিটার লিস্ট যদি হয়ে আমরা মাল্টিপল কনস্ট্রাক্টরস রাখি একটা ক্লাসে, দেন উই সে দ্যাট দ্য ক্লাস ইজ কনস্ট্রাক্টর ওভারলোডেড, মানে মাল্টিপল আমাদের কনস্ট্রাক্টরস আছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা বুঝবো হোয়াট ইজ দ্য টাস্ক অফ ফাইনালাইজ। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে ফাইনালাইজ মেথডটার কাজ কি। ফাইনালাইজ মেথড জাস্ট আমরা কনসেপ্টটা বুঝে নেবো যে কিভাবে ইউজ হয় আর কি কাজ করে। ফাইনালাইজ মেথডটা কি করে না, ইজ ইউজ টু পারফর্ম ক্লিন আপ বিফোর অ্যান অবজেক্ট ইজ ডিস্ট্রয়েড। ইট ইজ ইউজড, কিসের জন্য ইউজ করা হয়? ইট ইজ ইউজ টু পারফর্ম ক্লিন আপ করতে হেল্প করে, ক্লিন আপ বিফোর অ্যান অবজেক্ট ইজ ডিস্ট্রয়েড। একটা অবজেক্ট যখন ডিস্ট্রয়েড হয়ে যায় তার আগে ওই ক্লিন আপটা করতে হেল্প করে ফাইনালাইজ। যদিও লেটেস্ট ভার্সনস অফ জাভাতে ফাইনালাইজ মেথডটা এখন আর ইউজ হয় না, অবসোলেট হয়ে গেছে, ঠিক আছে? গার্বেজ কালেক্টর কি করে? এই মেথডটাকে ইন্টারনালি কল করে বিফোর ডিস্ট্রয়িং অ্যান অবজেক্ট, ঠিক আছে? জাভা 9 এর পর থেকে এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, আর এটা রেকমেন্ডেড নয় ফর ইউজিং, ঠিক আছে? বোঝা গেল? গার্বেজ কালেকশন কনসেপ্টটাকে আর একটুখানি ভালো করে বলে দিই। গার্বেজ কালেকশন কি হয় না, যখন আমরা অনেক অবজেক্টস ডিফাইন করছি, ভেরিয়েবলস ইউজ করছি, এবং একটা টাইমের পর যখন ওগুলোর প্রয়োজন হচ্ছে না, তখন ওই আনইউজড অবজেক্টগুলোকে মেমোরির থেকে রিমুভ করাই হচ্ছে গার্বেজ কালেক্টরের কাজটা। গার্বেজ কালেকশন ইজ অ্যান অটোমেটিক প্রসেস বলতে পারি আমরা, ঠিক আছে? যদি আমি ডেফিনেশনটা ফ্রেম করি, ইজ জাভাজ অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম। মেমোরি ম্যানেজ করার একটা প্রসেস, ঠিক আছে? কি করে এই মেমোরি ম্যানেজমেন্ট প্রসেসটা? রিমুভস আনইউজড অবজেক্ট। যেই অবজেক্টগুলো আমাদের কম্পিউটারে মেমোরিতে বসে আছে, সেই মেমোরি থেকে ওই আনইউজড অবজেক্টগুলো আমাদের রিমুভ করতে হেল্প করে। অ্যান্ড প্রিভেন্টস মেমোরি লিকেজ। মেমোরি লিক করতে আমাদের প্রিভেন্ট করে। এটা আমরা আগেও ডিসকাস করেছি। তো আরেকবার আমরা কুইক ব্রাশ আপ করে নিলাম যে হোয়াট ইজ গার্বেজ কালেকশন। ইট ইজ আ জাভাস অটোমেটিক প্রসেস। কি করে এই প্রসেসটা? ইট ইজ আ মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম। মেমোরিটাকে ম্যানেজ করতে সাহায্য করে। কিভাবে সাহায্য করছে না, যে আনইউজড অবজেক্টগুলো পড়ে রয়েছে আমাদের মেমোরিতে সেগুলোকে ডিলিট করে দেয়, রিমুভ করে দেয়। ওকে, জেভিএম এর ভেতরে এই প্রসেসটা চলে, ঠিক আছে? কোথায় আছে? এটা হচ্ছে ইনসাইড জেভিএম। জেভিএমই পুরো জিনিসটাকে অর্কেস্ট্রেট করে, চালায়। জাভা ভার্চুয়াল মেশিন ও কি করে? কন্টিনিউয়াসলি মনিটর করে। এই জেভিএমই কন্টিনিউয়াসলি মনিটর করছে, মনিটরস অবজেক্টস, কোন অবজেক্টের কীরকম লাইফ সাইকেল, কত দূর অবধি বেঁচে আছে, কখন অবজেক্টটার আর প্রয়োজন নাই, ডেথ হয়ে যাচ্ছে, সেগুলো সব মনিটর করছে। যখন আর কোনো ওই অবজেক্টটাকে আর কেউ রেফার করে ইউজ করছে না, তখনই ওই অবজেক্টটাকে গার্বেজ কালেকশন করে দিচ্ছে। যখন when an object is no longer referenced or used, তখনই it invokes garbage collection। তখনই ও ইনভোক করে দেয়, invokes garbage collection। দি গার্বেজ কালেকশন করে ওই পার্টিকুলার যে অবজেক্টগুলো আছে যেগুলো নট ইউজড সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে, রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে? এটাকে জিসিও শর্ট ফর্মে জিসি বলা হয়, ঠিক আছে? গার্বেজ কালেকশনকে জিসিও বলা হয় শর্ট ফর্মে। বোঝা গেল? ওকে, দ্যাট ইজ অল অ্যাবাউট ইন দিস লেকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে আমাদের লাইভ ক্লাসে জিজ্ঞেস করে নেবে।